কয়েক বছর আগে বার্নি ও স্টোন ব্যাংকস নামে দুইজন ব্যক্তি একত্রিত হয়ে এক্সপেন্ডেবল টিম গঠন করে। তাদের মধ্যে স্টোন গোপনে গোপনে হয়ে ওঠে ঘাতক অস্ত্র ব্যবসায়ী, যার ফলে তাকে মেরে ফেলতে বাধ্য হয় আমেরিকার সরকার। কিন্তু পরবর্তীতে সে কোনোভাবে বেঁচে গিয়ে বদলা নিতে বার্নিকে হত্যা করার পাশাপাশি পুরো এক্সপেন্ডেবল টিমকে শেষ করার লক্ষ্য স্থির করে, যার ফলে এক্সপেন্ডেবল টিমের লিডার বার্নির সাথে স্টোনের ব্যক্তিগত যুদ্ধ শুরু হয়। আর এতে ফেসে যায় এক্সপেন্ডেবল টিম মেম্বাররা। সেই সাথে সংকটে পড়ে যায় এক্সপেন্ডেবলের অস্তিত্ব। সামনে কি হবে? এক্সপেন্ডেবল কি টিকে থাকতে পারবে এই যুদ্ধে, নাকি এখানেই তাদের পরিসমাপ্তি ঘটবে? জানতে হলে দেখতে হবে 2014 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন শুটিং জনরার মুভি দ্য এক্সপেন্ডেবল মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই কড়া নিরাপত্তা বেষ্টিত একটি প্রিজন ট্রেনে করে একজন পলাতক আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে ডেনজালি নামক একটি গুপ্ত টপ রেটেড সিকিউরিটি সম্পন্ন জেলখানাতে। রেল লাইনের উপর এক্সপেন্ডেবল টিমের সদস্যরা একটি ফাঁদ তৈরি করছিল। এক্সপেন্ডেবল টিমের অন্যতম দুইজন সদস্য, একজন হলো বার্নি, অপরজন হলো ক্রিসমাস। তারা সহ টিমের অন্যান্য সদস্যরা ট্রেনের উপর অতর্কিত হামলা শুরু করে। পাল্টা হামলার জবাব দিতে ট্রেনের নিরাপত্তারক্ষীরা এক্সপেন্ডেবল টিমের উপর ফায়ার করতে শুরু করে। নিরাপত্তার স্বার্থে এই ট্রেনে অনেক ভারী মেশিনগান ছিল। একই সাথে সৈনিকদের কাছে ছিল ভারী ভারী সব অস্ত্র। সৈনিকদের পাল্টা আক্রমণে বার্নি তার হেলিকপ্টার নিয়ে ট্রেনের পিছনে লুকিয়ে পড়ে মেশিনগানের গুলি থেকে বাঁচতে। আগে থেকে পেতে রাখা ফাঁদে সৈনিকেরা সহ সেই মেশিনগানটিও ট্রেন থেকে ভেঙে পড়ে যায়। এরপর বার্নি ক্রিসমাস ও রোডকে ট্রেনে নামিয়ে দেয়। ট্রেনের মধ্যে প্রবেশ করে ক্রিসমাস ও রোড কয়েদিকে উদ্ধার করে। কয়েদিকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। সে শুধু ভয়ঙ্কর ছিল না, তার ব্যাকগ্রাউন্ডও ছিল অনেক বেশি ভয়ঙ্কর। এরপর তারা কয়েদিকে নিয়ে হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি নেয়, কিন্তু কয়েদি হেলিকপ্টারে না উঠে উল্টো ট্রেনের মধ্যে পুনরায় প্রবেশ করে। এরপর সে ট্রেনের দায়িত্বরত অফিসার আর সৈন্যদেরকে মেরে ট্রেনের গতি বাড়িয়ে দেয়। সে একটি মেশিন গান দিয়ে জেলখানার গার্ডদের উপর গুলি করতে শুরু করে। একটা পর্যায়ে ট্রেন জেলখানার কাছাকাছি চলে আসলে সেখান থেকে লাফ দিয়ে সে বার্নির হেলিকপ্টারে উঠে পড়ে আর ট্রেনটি জেলখানার মধ্যে হিট করে সম্পূর্ণ জেলখানা ধ্বংস করে দেয়। এইবার নিশ্চয় বোঝা গেল কয়েদিকে কেন এত ভয়ঙ্কর লাগছিল। এরপর আমরা কয়েদিকে বার্নির সাথে কথা বলতে দেখি। তাদের দুজনের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি সে হলো এক্সপেন্ডেবল টিমের প্রথম দিকের একজন ফাউন্ডিং মেম্বার। তার টিমের বেশিরভাগ সদস্যই মারা গিয়েছে। তার নাম হলো ডক্টর ডেথ, কিন্তু সবাই তাকে ডক নামে ডাকে। ডক অনেক ভালো মেডিক এক্সপার্ট ছিল। সে সাথে ক্রিসমাসের মতো তারও চাকু চালানোর নানা কৌশল রপ্ত ছিল, অর্থাৎ সেও ক্রিসমাসের মতো একজন নাইফ এক্সপার্ট। ক্রিসমাস ও টিম মেম্বারদের সাথে পরিচয় শেষে বার্নি ডককে তার নিজের ছুরি দিয়ে স্বাগত জানায় আর নতুন করে আবার তাদের এক্সপেন্ডেবল টিমে জয়েন করার জন্য বলে। বার্নি তাকে বলে তারা সোমালিয়ায় যাচ্ছে একটি শক্তিশালী বোমার শিপমেন্ট রোধ করার জন্য। এই শিপমেন্টটি ছিল ভিক্টরের। প্লেনের মধ্যে তারা এমন সব মজার কথাবার্তা বলছিল যেগুলো উপভোগ করার জন্য তোমাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। আসলে যেখানে স্টেথাম অভিনয় করবে সেখানে মজার কিছু ডায়লগ থাকবে না তা তো কোনোভাবে হতে পারে না। স্টেথামের ডায়লগগুলো এতটাই প্রাণবন্ত হয়ে থাকে যে একটি অ্যাকশন মুভির বোরিংনেস কাটিয়ে তোলার জন্য তার জুড়ি মেলা ভার। সোমালিয়াতে সিজার নামের একজন লোক এক্সপেন্ডেবল টিমের সবাইকে নৌকায় করে একটি শিপইয়ার্ডে নিয়ে যায়। এখানে কিছু অস্ত্র পাচার হওয়ার কথা ছিল, তাই এক্সপেন্ডেবল টিমের সাথে চোরাকারবারিদের খানিকটা গোলাগুলি হয়। তবে এক্সপেন্ডেবল টিম তাদের নিজস্ব কোঅর্ডিনেশন ব্যবহার করে সন্ত্রাসীদের পটল তুলতে পাঠিয়ে দেয়। এই সময় আমরা ডকের চমৎকার সব ফাইটিং স্কিল দেখতে পাই, যেগুলো ছিল একদম তাক লাগিয়ে দেওয়ার মতো। সন্ত্রাসীদেরকে তারা মেরে ছাপ করছিল। তার কারণ এখানেই মূলত বোমার শিপমেন্টই হবে। এক্সপেন্ডেবল টিমের সবাই নিজেদের পজিশন নিয়ে ডিলারের জন্য অপেক্ষা করছিল। ডিলার সেখানে পৌঁছালে বার্নি ও ডক তাকে দেখে চিনে ফেলে। ডিলারের নাম ছিল স্টোন ব্যাংকস। বার্নি স্টোনকে দেখে নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে তার উপরে গুলি চালানো শুরু করে, আর লিডারের গুলি চালানো দেখে টিমের সকল সদস্যরা স্টোনের লোকদের উপর হামলা করতে শুরু করে। এই সময় সন্ত্রাসীদের সাথে এক্সপেন্ডেবল টিমের দুর্দান্ত ফাইট শুরু হয়। পাশাপাশি সিজারও তার মেশিনগান দিয়ে সন্ত্রাসীদের উপর বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করে। বোমার শিপমেন্ট রোধ করার পর এক্সপেন্ডেবল টিম শিপইয়ার্ড থেকে পালিয়ে যেতে শুরু করে আর সামনে পড়া সকল সন্ত্রাসীদেরকে মারতে থাকে। এদিকে স্টোন তার হেলিকপ্টারে পৌঁছে যায়। এরপর সে সিজারের উপর গুলি করে তাকে আহত করে। বার্নি ও তার টিম মেম্বাররা যখন সিজারকে নিয়ে ব্যস্ত ছিল, এই সময় স্টোন হেলিকপ্টার থেকে গ্লাইড মিসাইল নিক্ষেপ করে তাদের উপর। সময় মতো ক্রিসমাস সেটি দেখতে পেয়ে তাদের সবাইকে সতর্ক করে আর কোনো মতে পানিতে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেয়।
কিন্তু বোমার আঘাতে সিজার অনেক বেশি গুরুতর আহত হয়। এক্সপেন্ডেবল টিম সিজারকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। খুব বেশি গুরুতর আহত হওয়ার কারণে সিজারের সুস্থ হওয়ার চান্স খুবই কম ছিল। তাই বার্নি তার হাতে লাকি রিং সিজারের পাশে রেখে দেয়। হসপিটাল থেকে বের হওয়ার পর বার্নির সাথে ম্যাক্সের দেখা হয়, যে ছিল তার নতুন মিশন ম্যানেজার। ম্যাক্স ছিল CIA এর একজন টপ ক্লাস অফিসার। ম্যাক্স স্টোনকে ধরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাজির করতে চাইছিল, কারণ ম্যাক্স মিডল ইস্ট ও আফ্রিকার মাঝে অস্ত্র সরবরাহ করে দুই দেশের মধ্যে অনেক বড় বড় যুদ্ধ বিগ্রহ বাঁধিয়েছে। সে এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তার এখন নিজেরই একটি সেনাবাহিনী রয়েছে। টিমমেট সিজারের জন্য এক্সপেন্ডেবল টিমের সবাই খুব বেশি কষ্ট পাচ্ছিল। তারা একটি বারে বসে লাল পানি সেবন করছিল। এমন সময় বার্নি সকল টিম মেম্বারদের উদ্দেশ্যে কিছু কথা বলে। বার্নি সবাইকে বলে, আমি নিজের কোনো ক্ষতি হলে সেটি মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য টিমের অন্যান্য সদস্যদের কোনো ক্ষতি হলে সেটার দুঃখ আমি বহন করতে পারবো না। তাই আমি তোমাদের সবাইকে এক্সপেন্ডেবল টিম থেকে অবসর দিচ্ছি। বার্নির মুখে এমন কথা শুনে টিমের প্রত্যেকেই একেবারে নিস্তব্ধ হয়ে যায়। তারা কখনোই এমন কিছুর আশা করেনি। টিম মেম্বাররা বার্নির এমন সিদ্ধান্তে কোনোভাবেই একমত হতে পারছিল না। তখন বার্নি বলে, তোমাদের প্রত্যেকের নিজেদের লাইফ নিজেদের মতো করে এনজয় করা উচিত। এসব কথা বলে বার্নি চলে যেতে থাকে। এই কথাগুলো শুনে ক্রিসমাস খুবই রেগে যায়। সে বার্নিকে এমন সিদ্ধান্ত না নেওয়ার জন্য বোঝাতে থাকে, কিন্তু বার্নি ক্রিসমাসের কথায় রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বার্নি একটি নতুন টিম গঠনের জন্য লস ভেগাসে বোনাপার্ট নামে একজন ব্যক্তির সাথে দেখা করতে যায়। বার্নি বোনাকে গিয়ে বলে সে এমন কিছু যুবক ছেলেদের নিয়ে একটি নতুন টিম বানাতে চায়, যারা যে কোনো পরিস্থিতিতে নিজেদের জীবনকে বাজি লাগাতে প্রস্তুত। আসলে বার্নির যে রকম ছেলের চাহিদা রয়েছে তা কেবলমাত্র বোনাই তাকে দিতে পারবে। এরপর বোনা তাকে একজন IT এক্সপার্ট ও হ্যাকারের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু বার্নি ছেলেটির এমন গুলুমুলু চেহারা দেখে তাকে টিমে সামিল করতে রাজি হয় না। এরপর বোনা তাকে উপরে ডাকতে বলে। তখন আমরা দেখতে পাই মাকড়সার মতো করে পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে এক যুবক। যুবকটির নাম ছিল থম। তার এমন কাণ্ড দেখে বার্নি তো একেবারে ফিদা হয়ে যায়। একটা সময় বার্নিও পাহাড়ে চড়ত, কিন্তু থমের মতো এত ঝুঁকি নিয়ে কখনো পাহাড়ে ওঠেনি। এরপর তারা চলে যায় নিউ ইয়র্কের একটি ক্লাবে। সেখানে বোনা বার্নিকে লোনা নামের একজন বার বাউন্সারের সাথে পরিচয় করিয়ে দেয়। লোনাকে দেখে বার্নি বোনাকে টিটকারি করে বলে, এমন সুন্দরীকে আমার টিমে কেন আমি সামিল করব, যাকে দিয়ে কোনো কাজই হবে না। এ সময় অবশ্য বারের কয়েকজন ছেলেদের মধ্যে হাতাহাতি শুরু হয়, আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে লোনা বার্নিকে তার আসল রূপের জলবা দেখিয়ে দেয়। মানে বিষয়টি হলো বিউটি উইথ কমব্যাট স্কিল। এরপর তারা দুজনে বেরিয়ে পড়ে অ্যারিজোনার উদ্দেশ্যে। অ্যাপাচি জংশনের একটি ফ্যাক্টরিতে ফিলিপি নামের একজনের সাথে বার্নির পরিচয় করিয়ে দেয়। ফ্যাক্টরিতে ঢুকে বোনা যখন ফিলিপিকে ডাকে, তখন আমরা দেখতে পাই উপর থেকে সার্কাসের বানরের মতো একজন উদ্ভট সব অঙ্গভঙ্গি করে নিচের দিকে নেমে আসছে। বোনা ফিলিপিকে বার্নির সাথে পরিচয় করিয়ে দেয়। এবার তো ফিলিপি তার রেডিও চালু করে। ফিলিপি বার্নিকে বলে, আমি আপনার সব কথা শুনবো, এটা করব সেটা করব, আরও নানান কথা। এমনিতেই তার উদ্ভট আচরণে বার্নি বিব্রত ছিল, তার উপর আবার তার রেডিওর মতো ভ্যান ভ্যান শুনতে কারই বা ভালো লাগে। বোনার কাছে ফিলিপি তার রিজিউম পাঠানোর সময় বয়স কমিয়ে দিয়েছিল, আর উদ্ভট সব কাজের মাধ্যমে নিজেকে যুবক বলে জাহির করতে চাইতো, যেমনটি আমরা চাকরি আর বিয়ের বাজারে করে থাকি। তবে সে ছিল একজন শার্প শুটার, কিন্তু তার বয়স বেশি। এজন্য বার্নি তাকে তার টিমে সামিল করতে রাজি হয় না। বোনা ও বার্নি ফ্যাক্টরি থেকে চলে গেলে ফিলিপি তখন একা একা জোরে জোরে চেঁচাতে থাকে চাকরিটি না হওয়ার জন্য। সে বলতে থাকে, সারা জীবন কেবলমাত্র মানুষ মারার কাজটি মন দিয়ে করেছি, আর একবার যদি সুযোগ পেতাম তাহলে দেখিয়ে দিতাম আমি কেমন জাবাজ। বন্ধুরা, এখানে কি আর বলবো, ফিলিপি ওরফে গালগোর এক্সপ্রেশনটা ছিল একদম টপ নচ। যাই হোক, এখানকার ভেজাল মিটিয়ে বোনা ও বার্নি চলে যায় ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স বেজে। এখানে মার্স নামে একজন ওয়েপন স্পেশালিস্টকে তাদের টিমে সামিল করা হয় এবং পুরো টিম লিড করার জন্য ইসমাইলি নামে একজন মেরিন সেনাকে নিযুক্ত করে। পরের দৃশ্যে আমরা বার্নিকে তার বাড়িতে দেখতে পাই। বাইরে বের হওয়ার জন্য সে যখন গাড়িতে উঠছিল, তখন গাড়িতে আগে থেকেই ম্যাক্স বসেছিল। ম্যাক্স তাকে বলে, অনেক তো বিশ্ব ভ্রমণ করলে, তো তোমার ভ্রমণ শেষ হয়ে থাকলে কিছু কাজের কথা বলি। তারপর ম্যাক্স তাকে স্টোনের নতুন লোকেশনের ফাইল দেয়, যেটাতে স্টোনের সকল খারাপ কাজের তথ্য অ্যাটাচ করা ছিল। বার্নি যখন তার নতুন টিম নিয়ে মিশনে যাওয়ার জন্য এয়ারপোর্টে প্রস্তুতি নিচ্ছিল, তখন এক্সপেন্ডেবলের পুরো টিম সেখানে চলে আসে।
পুরনো টিমের সদস্যরা নতুন টিমের সদস্যদের উপর টিটকারিমূলক কথা বলতে শুরু করে। দুই পক্ষের মধ্যে তখন কথা কাটাকাটি হতে থাকে। তারপরেও বার্নি তার পুরনো টিমের সদস্যদের মিশনে না নিয়ে নতুন টিম মেম্বারদেরকে নিয়ে মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্লেনের মধ্যে ইসমাইলিকে বার্নি স্টোনের ফাইল দেয়। ফাইল থেকে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে স্টোনের বিরুদ্ধে। সেই সাথে একটি ছবিতে স্টোনের হাতে এক্সপেন্ডেবলের অরিজিনাল ট্যাটু দেখতে পাই। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই এক্সপেন্ডেবল টিমের পুরনো সদস্যদের লাইফস্টাইল। তারা খুবই অলস ও বিভীষিকাময় পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। বন্ধুর কাছ থেকে প্রেমিকার মতো ছ্যাঁকা খেয়ে টিম মেম্বাররা সবাই নিজ বাসভবনে, কেউ বা আবার হোটেলে মশামাছি মেরে অলস সময় অতিবাহিত করছে। এক কথায় কাজ নেই তো খই ভাজো। এদিকে এক্সপেন্ডেবল টিম রোমানিয়া পৌঁছে সেখানে তারা স্টোনের উপর নজরদারি করতে শুরু করে। তারা বুঝতে পারে স্টোনের পুরো বিল্ডিং অনেক কড়া নিরাপত্তায় বেষ্টিত। নজরদারি শেষে বার্নি প্ল্যান করতে শুরু করে, তবে তার প্ল্যান তার নিজের মতো ওল্ড জেনারেশনের ছিল। এজন্য থম ইয়াং জেনারেশনের মতো একটি দুর্দান্ত প্ল্যান করে। থম বলে তারা পুরো বিল্ডিংয়ে সিসিটিভি সিকিউরিটি হ্যাক করবে আর কোনো রকম ডিটেকশন ছাড়াই বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবে। এরপর এক্সপেন্ডেবল টিম দুইটি দলে বিভক্ত হয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে ডিল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। ডিল শুরু করার সময় স্টোনের সাথে তার বায়ারের পরিচয় হয় আর সেখানে এক্সপেন্ডেবল টিম পৌঁছে সবার উপরে গুলি করা শুরু করে। পরিকল্পনা মতো এক্সপেন্ডেবল টিম স্টোনকে আটকাতে সক্ষম হয়। লুনা স্টোনকে বেহুশ করে ফেলে। যতক্ষণে স্টোনের হুঁশ ফেরে ততক্ষণে এক্সপেন্ডেবল টিম তাকে নিয়ে পোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখানে তাদের জন্য ট্রেন্স অপেক্ষা করতে থাকে। যাত্রাপথে স্টোন বার্নিকে রাগাতে নানান কথা বলতে থাকে। স্টোন বলে সেও বার্নি দুজনে মিলে এক্সপেন্ডেবল শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে আমেরিকান সরকার তাকে এলিমিনেট করার জন্য বার্নি ও তার টিমকে হায়ার করে। এর ফলে তাদের নিজেদের বেশ কিছু টিম মেম্বার মারা যায়। বার্নি স্টোনকে 3টা গুলি করার পরেও সে কোনো একভাবে বেঁচে যায়। এ সময় স্টোনের লোকেরা এক্সপেন্ডেবল টিমের উপর হামলা করে স্টোনকে উদ্ধার করার জন্য। তখন আমরা দেখতে পাই স্টোনের ঘড়িতে জিপিএস ট্র্যাকার ছিল। বার্নির উপর বোমা হামলা হলে সে নদীতে ছিটকে পড়ে আর তার টিম মেম্বারদের স্টোনের লোকেরা আটক করে নিয়ে যায়। বার্নিকে স্টোনের লোকেরা একটি নদীর কিনারে খুঁজে পায়, কিন্তু বার্নিকে আটক করা এত সহজ নয়। সে অনেক বেশি ঘায়েল হওয়ার পরেও খুব আরামসে তার সিগনেচার স্টাইলে সবাইকে পিস্তলের গুলিতে পটল ভাঙ্গাতে পাঠিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে আমরা বার্নি ও ট্রেন্সকে দেখতে পাই। ট্রেন্সকে সাথে নিয়ে বার্নি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ একত্র করে তার টিম মেম্বারদের উদ্ধার করতে বেরিয়ে পড়ে। এখানে আবার ফিলিপি ওরফে গালগো চলে আসে টিমে যোগদান করার জন্য। সে বার্নির হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে। অবশেষে বার্নি তাকে টিমে যোগদানের পারমিশন দেয়। যখন বার্নি তার মিশনের উদ্দেশ্যে বের হচ্ছিল তখন তার পুরো টিম মেম্বাররা সেখানে চলে আসে আর তার সাথে যোগদান করে। প্রকৃত বন্ধুত্ব এমনই হয় যে বন্ধুর আপদে বিপদে সব সময় পাশে থাকে। প্লেনে যাওয়ার সময় বার্নির সাথে মিশন ম্যানেজার ম্যাক্সের কথা হয়। ম্যাক্স তাকে বলে স্টোন তার টিম মেম্বারদেরকে নিয়ে আজমেরিন স্থানে চলে গিয়েছে আর সেখানকার আর্মির লিডার তার খুবই অনুগত। ম্যাক্সের মতে এই মিশনটি তাদের জন্য একটি সুইসাইড মিশন হতে চলেছে, কিন্তু বার্নি ম্যাক্সের কথা কানে নেয় না। সে তার বন্ধুদের নিয়ে আজমেরিন স্থানে পৌঁছে যায়। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে যেখানে তার টিম মেম্বারদেরকে আটক রাখা হয়েছিল সেখানে বার্নি পৌঁছে যায়। তবে চিন্তার বিষয় ছিল এখানে কোনো সিকিউরিটি ছিল না, তার মানে কোথাও ঘাপলা রয়েছে। তখনই টিভিতে স্টোন লাইভে এসে তাদেরকে জানায় পুরো বিল্ডিংয়ে C4 বোমা ইনস্টল করা রয়েছে, যেটি অল্প সময়ের মধ্যেই বিস্ফোরণ হবে। এত অল্প সময়ে এই বিল্ডিং থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব নয়। হঠাৎ থমের গুনারের অটোমেটিক প্রোগ্রামেবল রাইফেলের দিকে নজর পড়ে। রাইফেলের কন্ট্রোলারটি দিয়ে সে প্রোগ্রাম সেট করে একটি নেটওয়ার্ক জ্যামারে কনভার্ট করে, যার ফলে বোমাটি বিস্ফোরণ হতে পারে না। আর তারা 25 মিনিট মতো সময় পেয়ে যায় বিল্ডিং থেকে বের হওয়ার জন্য। কিন্তু স্টোনও কোনো অংশে কম নয়। সে তার আর্মি ফোর্স পাঠিয়ে দেয় এক্সপেন্ডেবল টিমকে শেষ করার জন্য। আর্মিরা ঝাঁকে ঝাঁকে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করতে শুরু করে। এক্সপেন্ডেবল টিমের নতুন ও পুরাতন মেম্বাররা সকলে মিলিত হয়ে আর্মিদের প্রতিহত করতে ফাইট ব্যাক করা শুরু করে। মুহূর্তের মধ্যেই ব্যাটল গ্রাউন্ডে পরিণত হয় সেখানকার পরিবেশ। বিল্ডিংয়ের উপর আর্মিরা ট্যাঙ্ক ও হেলিকপ্টার নিয়ে বোমা ও মিসাইল মারতে শুরু করে। সাহসিকতার সাথে এক্সপেন্ডেবল টিম আর্মি ফোর্সের বিরুদ্ধে মোকাবেলা করতে থাকে। এক পর্যায়ে এক্সপেন্ডেবল টিম চরম কোণঠাসা হয়ে গেলে তাদের উদ্ধার করতে ম্যাক্স আসে। ম্যাক্স ট্রেন্সকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে আর্মিদের উপর এয়ার স্ট্রাইক করতে শুরু করে। এদিকে ইসমাইলি একজন প্রো লেভেলের বাইকার ছিল। সে একজন সৈনিককে মেরে তার বাইক নিয়ে ব্যাটল গ্রাউন্ডে নেমে পড়ে। এখানে তার চমৎকার সব ফাইট সিন দেখানো হয়। গালগো এবং লুনা তারা দুজনে মিলে বিল্ডিংয়ের এন্ট্রান্স এরিয়া সিকিউর করতে থাকে। তাদের সাথে ক্রিসমাস ও ডগ তারা তো ছিলই।
তারা ছিল ক্লোজ কমব্যাট এক্সপার্ট। কোনো ধরনের অস্ত্র ছাড়াই তাদের সামনে শত্রুদের টিকে থাকা একদম কচু পাতায় পানি রাখার মতো অসম্ভব ছিল। ম্যাক্স এক্সপেন্ডেবল টিমের মেম্বারদেরকে উদ্ধারের জন্য একটি বিল্ডিংয়ের ছাদে তার হেলিকপ্টার নামানোর চেষ্টা করে। তাদেরকে সাপোর্ট দিতে এক্সপেন্ডেবল টিম মেম্বার ট্রেনজো ইয়াং ছাদের উপরে থাকা আর্মিদেরকে মেরে রাস্তা ক্লিয়ার করতে থাকে। টিম মেম্বাররা সবাই ছাদের দিকে যেতে থাকে আর বার্নি তাদেরকে পিছন থেকে কভার দিতে থাকে। কিন্তু এই সময় সেখানে স্টোন পৌঁছে যায় আর বার্নিকে গুলি করে। এরপর বার্নি ও স্টোন দুজনের মধ্যে 1-to-1 ফাইট সিন আমরা দেখতে পাই। তাদের দুজনের কেউই হার মানার পাত্র ছিল না। তবে এক পর্যায়ে বার্নি স্টোনকে তার সিগনেচার স্টাইলে গুলি করে মেরে দেয়। অন্যদিকে টিম মেম্বাররা হেলিকপ্টারে বার্নির জন্য অপেক্ষা করছিল। সময় হয়ে গেলে বোমা বিস্ফোরিত হয় আর পুরো বিল্ডিং ধসে পড়তে থাকে। বার্নি অনেক কষ্ট করে দ্রুত হেলিকপ্টারের কাছে এসে পৌঁছায় আর বিল্ডিং ধ্বংস হওয়ার ঠিক আগ মুহূর্তেই হেলিকপ্টারে ওঠার জন্য ঝাঁপ দেয়। দেখে এমন মনে হচ্ছিল যে সে বিল্ডিং ধ্বংসের সাথে মারা গেছে, কিন্তু সে হেলিকপ্টারের ঝুলন্ত দড়ি ধরতে সক্ষম হয় আর পুরো টিম আনন্দে উল্লাস করতে শুরু করে। রেস্কিউ শেষে তারা সবাই একটি বারে মিলিত হয়। সেখানে আমরা দেখতে পাই এক্সপেন্ডেবল টিমের নতুন ও পুরাতন মেম্বাররা সকলে একত্রিত হয়ে একটি পার্টি এনজয় করছে। অবশেষে গালগোকে এক্সপেন্ডেবল টিমের মেম্বার হিসেবে শামিল করা হয়। অন্যদিকে ক্রিসমাস ও ডগ দুজনে বাজি ধরে কে সবচেয়ে বেশি এক্সপার্ট সেটি দেখতে। টিম মেম্বারদের সকলকে একত্রিত দেখে বার্নি খুব খুশি হয় আর এই আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।